মাহাথির মোহাম্মদের উদাহরণ ওঠে। বিএনপি কি হাসিনার তিনটা পররাষ্ট্রমন্ত্রীর নাম বলি। একটার নাম হলো আবুল হাসান মাহমুদ আলী, নাম শুনছেন, মনে আছে? এটা বিদেশি নাগরিক। একেএম আব্দুল মোমেন বিদেশি নাগরিক, হাসান মাহমুদ বিদেশি নাগরিক। হাসিনার তিনটা বিদেশি নাগরিক পররাষ্ট্রমন্ত্রী ছিল। আর আপনি আরেকটা পররাষ্ট্রমন্ত্রীর নাম বলি, প্রফেসর শামসুল হক, জিয়াউর রহমানের পররাষ্ট্রমন্ত্রী। জাপানকে হারাইয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছে। সারা পৃথিবীর 10টা রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্য। কথা বুঝতে পারছেন? বিদেশি নাগরিক হইলেই এটা মেধাবী হবে, ঠোঁটে সুন্দর বললেই, এই মুখ ভ্যাংচাই ইংরেজি বললেই এটা হবে, এই কি বলে, এটা কি বলে, মেধাবী। এটা ঠিক না। আমার হাইকোর্টে শেখ মুজিবুর রহমান যখন এই আগরতলার ষড়যন্ত্র মামলায় জন্য বিদেশের থেকে একজন লন্ডন থেকে একজন ব্যারিস্টার আসছিলেন, এমন নামটা মনে করতে পারছি না। উনি আপনার গোপালগঞ্জের একজন অ্যাডভোকেট আব্দুস সালাম খান, ফারুক খান সাহেবের চাচা আব্দুস সালাম খানের সাথে কথা বলার পরে উনি বলছিলেন, ওয়ান সালাম খান ইজ এনাফ টু ফেস দ্য আগরতলা কনস্পিরেসি ট্রাইব্যুনাল। কথা বুঝছেন? তো এইগুলো যারা নিজেদের নিয়ে আন্ডারমাইন, নিজেদের নিয়ে হীনমন্যতা আছে, এরা বিদেশের জিনিস দেখলেই, আর ফর্সা জিনিস দেখলে, আপনিও ফর্সা মানুষ নায়কের মতো, ফর্সা জিনিস এই সাদা মানুষ চামড়া দেখলেই একেবারে হয়ে যায়। আর আপনি দেখবেন যে প্রফেসর ইউনূস বাংলাদেশে উনি এই প্রধান উপদেষ্টা হওয়ার আগে উনি ইয়াদের সাথে সাক্ষাৎকারই দিতেন না, সাংবাদিকদের সাথে। একটু বিদেশ প্রীতি আছে দেখবেন, বিদেশি হইলেই উনি সাক্ষাৎকার দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো এই জন্য আমি বলি, প্রফেসর শামসুল হককে বিট করার মতো পররাষ্ট্রমন্ত্রী আগামী 50 বছরে হবে কিনা বাংলাদেশে সন্দেহ আছে। আর আগামী 50 বছর নিরাপত্তা পরিষদের সদস্য হতে পারবে কিনা বাংলাদেশ, এইটাও সন্দেহ আছে। কথা বলছেন? দিস ইজ দ্য হিস্ট্রি। এই 90 দশকেও অনেককে দেখেছি, জেনারেল মুস্তাফিজুর রহমান, হুমায়ুন রশিদ চৌধুরী। হুমায়ুন রশিদ চৌধুরী সাধারণ পরিষদের সভাপতি হন নাই? তো আমি আপনার বলছি, এবং হুমায়ুন রশিদ সাধারণ পরিষদের সদস্য হিসেবে যথেষ্ট সুনাম করেন নাই। তো এই জন্য আমি আপনার বলছি যে আসুন এইগুলো ফারুক হাসান যেটি বললেন যে সংস্কার নিয়ে আসলে বিএনপির মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে কি? খুব স্পষ্ট বলল যে আপনার যে বাবা যে আগে জুতা চুরি করতেন, এটা আপনি কি অব্যাহত রাখবেন কিনা, এই কর্মসূচি অব্যাহত রাখবেন কি না, হা দেন না দেন। হা দিলে আপনার বাবা জুতা চুরি আমি অব্যাহত রাখবো, না দিলে আমার বাবা জুতা চুরি করতো। এইগুলো আলী রিয়াজ শিখায় আর কি, শিখায়। তো রাজনীতি যে হা না দিয়ে হয় না, ও জিজ্ঞেস করে আলী রিয়াজের বাপ, এই তোমার বাবা কি জুতা চুরি করতো আলী রিয়াজ? তো আলী রিয়াজ হা না দিয়ে আমার উত্তর দিতে পারে কিনা? পারবে না। তো এইগুলো হচ্ছে যে সংস্কার কোনো কিছুই না। ডক্টর ইউনূসের যে চিলড্রেন পার্টি আছে, ন্যাশনাল চিলড্রেন পার্টি, এনসিপি, এই এনসিপিকে উনি সময় দিতে চান। মূল কথা হচ্ছে ফারুক হাসানরা তো মাঝে মধ্যে একটু ফুটা রস পায়, ডক্টর ইউনূসের আলোতে একটু আলোকিত হয়ে সন্তুষ্ট। আমাদের এই 60-62 বছর বয়সে আমরা এত সন্তুষ্ট হই না। কথা শোনেন, আপনার সময় আপনি বলবেন, আপনার সময় বলবেন। আপনি দেখেন আজকে সারা ফেসবুক জুড়ে একটা আলোচনা আছে, ডিবি প্রধান, ডিআইজি, অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি প্রধানকে আজকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ কি? মেঘনা আলম নামে একজন মডেল বা হানি ট্র্যাপ, যিনি বিভিন্ন জায়গায় হানি ট্র্যাপ হিসাবে ব্যবহৃত হয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ আছে তার সম্বন্ধে। তো সেই হানি ট্র্যাপকে অ্যারেস্ট করাটা নাকি যথাযথভাবে প্রক্রিয়া অনুসরণ করা হয় নাই। বাট এই মেঘনা আলমকে অ্যারেস্ট করার জন্য গভর্নমেন্টই তো অনুমতি দিয়েছে। তো রেজাউল করিম মল্লিক তো আর অ্যারেস্ট করতে মাঠে যায়নি, মাঠে গিয়েছে একজন ইন্সপেক্টর
দু একজন মহিলা পুলিশ, আদার্স পুলিশ। তো সেখানে দরজা ভেঙেছে, এই জন্য রেজাউল করিম মল্লিককে আজকে সরিয়ে দেওয়া হয়েছে। তো আমি বলি যে আজকে আমার হাতে 9 তারিখের একটা চিঠি আছে, 9 তারিখের পুলিশ কমিশনারের একটা চিঠিতে তিনি লিখেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্তে রুজুকৃত মামলার আসামিদের গ্রেফতার প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে রুজুকৃত মামলায় অধিকাংশ ক্ষেত্রে আসামির সংখ্যা অধিক, সেই ক্ষেত্রে এজাহার নামীয় আসামিদের গ্রেফতারের নিমিত্তে উপযুক্ত প্রমাণাদি পেলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গ্রেফতার করিবেন না। আমি আপনাকে বলি, আমার সিআরপিসির 54, 55, 56, 57 ধারা পুলিশকে ক্ষমতা দিয়েছে, কেউ যদি কগনিজেবল অফেন্স করে থাকে, তার নামে মামলা থাকে, তাকে অ্যারেস্ট করবে। এটা তার আদি এখতিয়ার, অরিজিনাল জুরিসডিকশন। কোনো লোক যদি তার কোনো পুলিশ কর্মকর্তা যদি তাকে জিজ্ঞেস করে রাস্তায় যে আপনার বাড়ি কোথায়, আপনার ঠিকানা কোথায়, নাম কোথায়, সে যদি অস্বীকার করে তার ডিটেলস দিতে, তাহলে তাকে গ্রেফতার করতে পারবে। কোনো ব্যক্তিকে যদি পুলিশের সাব ইন্সপেক্টর পর্যায়ের লোক তিনি কনভিন্স হন যে সে ভবঘুরে, তাইলে অ্যারেস্ট করতে পারবে। তো আপনি কোন হে পুলিশ কমিশনার সাজ্জাদ আলী, যা আইনে নাই, আইনের বিরোধী একটা অর্ডার দাও, আর নিজের যে কলিগস আছে, নিজের কলিগ রেজাউল করিম মল্লিক, তাকে তুমি রক্ষা করো না। খুন হে খুদা বক্স, তুমি সাবেক আইজি চক্রান্ত করো। আমি আপনাকে বলি, স্বাধীনতা যুদ্ধের পরে বাড়ির থেকে কি যারা রিটায়ারমেন্টে গেছে এমন লোককে আইনাইকে আইজিপি বানাইতে হয়েছে? যে 10 বছর এই বাহার 10 বছর বাংলাদেশে ছিল না, 5 বছর না 7 বছর আগে বাড়িতে গেছে, এরে আইনে আইজি বানাইতে হয়েছে। স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের তো সার্ভিসের বাহির থেকে এনে আইজি বানাইতে হয় নাই। তো এখানে বানাইছেন কেন? কেন বানাইছেন? কারণ কি? পুলিশের যারা সার্ভিং আছে 15 ব্যাচ 17 ব্যাচ, এরা ওয়াশ আউট হয়ে যাও আইজিপি না হইয়া, এদেরকে এডিশনাল আইজিপি চলতি দায়িত্ব দিয়ে রাখছে। এইখানে 25 জন আছে যোগ্যতা সম্পন্ন লোক আছে, যে সার্ভিংদের মধ্যে সিনিয়র মোস্ট শেখ মতিউর রহমান সহ যে 25 জন ছেলে আছে, একবারে এই মুহূর্তে আইজিপি বানাইলে পুলিশ দারুণভাবে চলবে। আপনি বাড়ির থেকে পুলিশ কমিশনার আনেন কেন? বাড়ির থেকে আপনি ইয়াবানা আনেন কেন? কি নাম, বাহারুল ইসলাম আইজিপি আনতেছেন কেন? তো আপনি 2 লক্ষ পুলিশ, 2,12,000 পুলিশের মধ্যে 10টা বাইরের ফরেন বডিকে দিয়া, 10টা বাইরের লোককে আইনা চুক্তিভিত্তিক দিয়ে কি আপনি পুলিশের শৃঙ্খলা ফিরে আনতে পারবেন? তো এই জন্য আমি বলছি যে পুলিশে আজকে রেজাউল করিম মল্লিকের বিরোধী সম্পর্কে যে কাজটি করা হচ্ছে, এটা অত্যন্ত অগ্রহণযোগ্য, এবং পুলিশের মধ্যে যে মনোবলটুকু ফিরে আসছে যেটুকুন আসতেছে, এটাকে আরও ডাউন করে দেওয়া হচ্ছে। ডক্টর ইউনূসের আশপাশে যেগুলো আছে, এদের উদ্দেশ্য হল পুলিশের মনোবল ধ্বংস হয়ে যাক, পুলিশ একেবারে শুইয়া পড়ুক, তাইলে বাংলাদেশে মব ভায়োলেন্স হবে, বাংলাদেশে আইন শৃঙ্খলা বলে কিছু হবে না, বাটার দোকান লুট হবে, এবং এরপরে আইসা আগামী বছর মার্চ মাসে এসে বলবেন ভাই দেশে তো আইন নির্বাচন আরো পিছাতে হবে, ভাই আরো পিছাতে হবে। ইউনূস বলছেন যে আপনার গ্রামীণ ব্যাংকের সুদের হার কত? উনি বলছেন 37%, এটা সার্ভিস চার্জ সহ 37%। পৃথিবীর কোথাও যদি ডক্টর ইউনূস দেখাতে পারেন 37% সুদ আছে, ইন্টারেস্ট আছে, শতকরা 1 বছর 37 টাকা দিতে হয়, আমি রাজনীতি ছেড়ে দিব। ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক 37% সুদ নেয়। কথা শুনেন, আশিক চৌধুরী আমি কেন বাটপার বলছি শুনবেন। একটা বিনিয়োগের জন্য প্রথম দরকার হচ্ছে যে জমির প্রাপ্যতা। 2, বাংলাদেশে 22টা অধিদপ্তরের পারমিশন লাগে একটা ছোট ইন্ডাস্ট্রি করতে। কারখানা অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, এই সে 22টা লাগে মিনিমাম। ব্যাংকিং, অর্থ,
আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে আপনি ঘাম ছুটে যাবে। 3 আমলাতান্ত্রিক জটিলতা, এই মিনিস্ট্রি টু ওই মিনিস্ট্রি, ওই মিনিস্ট্রি টু ওই মিনিস্ট্রি। এগুলিরই সমস্যা আপনি এইগুলি এইগুলি সংস্কার দরকার ভাই। এইগুলি এই জন্য তো যখন সংস্কার এইগুলি প্রয়োজন। রেডি করে আপনি যখন বলবেন, আমি তার পুরো স্লাইড শটা দেখছি, এইগুলো সম্বন্ধে একটি কথাও নাই, অন্যান্য ফাঁকা বলি। এই জন্য বলছি এইটার নাম হচ্ছে বাটপাড়ি, কথা বুঝছেন? এই জন্য বলছি এইটার নাম শিক্ষিত লোকের বাটপাড়ি, কথা বুঝছেন? তো আসুন, আপনি আমার দেশের লোক দিয়েই হবে। আপনাকে একটা কথা বলি, আপনি গ্রামে বড় হয়েছে কিনা লুটন, বড় আলোচনা বড় শেষ করবো, ষাঁড় ঠাকুর দেখছে ভাই, না? হাতে শেষ সময় করছি। নেই। ষাঁড়কে যে লালন ফারুক পালন হাসান করে, যেখানে শেষ করলো। ষাঁড়কে যেখানে লালন পালন করে, ওর আদেশটা শুনে। আর আপনি কত বড় নেতা এটা শুনে না। পাবলিককে যে ভালোবাসে, তার অর্ডার পাবলিক ফলো করে। আমি আজকে নারায়ণগঞ্জের জাকিরকে দিয়ে বলছি। কথা বললেন। আপনি রেজাউল করিম মল্লিক হচ্ছে, এখানে 3টা পুলিশের গ্রুপিং হয়েছে। একটার নাম হইল আমাদের আইজি, একটার নাম হচ্ছে এই যে পুলিশ কমিশনার, আর একটার নাম হলো খুদা বক্স। এই 3টা একদিকে, আর জাহাঙ্গীর উপদেষ্টা হলো আরেক দিকে। এই 3টার গ্রুপিংয়ের কারণে রেজাউল করিম মল্লিককে যে গ্রুপ পরাজিত হয়েছে, সেই গ্রুপের পক্ষে ফালার দিয়েছে মুশাররফ ভাই, একটা জাহাঙ্গীরের প্রশ্ন, দিকে। আপনি যে জাকিরের কথা তো- বললেন, আপনার নারায়ণগঞ্জ ছাত্র দলের সাবেক জেলা সভাপতি, হ্যাঁ, 22 বছর সে কারাগারে ছিল। 22 বছর না, না, কারাগারে না, ছিল না। কত বছর? না, না, এই পালিয়েছিল। বছর ছিল, হ্যাঁ। হ্যাঁ, মানে 22 বছর তো সে 22 বছর পালিয়েছিল। পরে সে হ্যাঁ, জামিন তা পেয়েছে। 22 সব বছর মিলিয়ে পালিয়ে- 22 বছর। হ্যাঁ, সে তো খুব সম্ভবত 3-4 সালের দিকে বোধহয় তার নামে মামলা হয়। হ্যাঁ। এবং তৎকালীন আসলে আলোচনা 4 শেষ করবো, হ্যাঁ, হাতে এই আজ যে আমরা সময় পরে নেই। আলোচনা করি, এটা তো বিএনপি শেষ সরকার ভাই। তার নামে মামলা দিয়েছে ভাই। হ্যাঁ? তাহলে বিএনপি আরে বিএনপি সরকারের সময় তো র‍্যাব আইছে। arrest বিএনপি হয়েছে। সরকারের সময় তো বিএনপি সব নেতা কর্মী মাইরা আমি যতটুকু পেপার পত্রিকায় দেখছি যে হ্যাঁ, বিএনপি সময়তে এই সরকারি problem তাকে গুলো arrest শীর্ষ করলো। সন্ত্রাসী হিসাবে না, আখ্যায়িত শীর্ষ করেছে। সন্ত্রাসী হিসাবে না, এরকম তার নানান নাম পত্রিকায় না। খবর আসছে। আমি না, এগুলো তা এগুলো স্বামী আওয়ামী মুসলমান বাকশালীদের একই ঘটনা troll। তাহলে বলবো। এগুলো বিএনপি আওয়ামী সরকার- বাকশালীদের troll। না, বিএনপি সরকারের আমলে কিভাবে তার দলের একজন নেতাকে না, না। মানে আমি আজকে দেখলাম, আমি ধরেন এখন তো আমি এই জন্য বলছি যে বিএনপির অনেক লোকজন তো বিভিন্ন দপ্তরে, ফারুক হাসান, মানে আমি, এখন- হ্যাঁ, just আলোচনা এক- শেষ এক করবো, second, ভাই। মানে 10 সেকেন্ড আমাদের বলবো, ওই যমুনা টেলিভিশনের নিউজ 3 ঘন্টা আগে দেখলাম যে তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে মানে হেডলাইন করেছিল। তার 1 ঘন্টা পরেই ওই সন্ত্রাসী শব্দটি কেটে দিয়েছে এবং তারা নিউজটি এডিট করেছে। তার মানে অবশ্যই বিএনপির একটা প্রভাব রয়েছে এবং হয়তোবা তারা ফোন দিয়ে সেই নিউজটি আরে ভাই, edit না, করতে বাধ্য জাকির হয়েছে। নিজামুদ্দিন কখনোই আউলিয়ার কথা সন্ত্রাসী ভুলে ছিল না। গেছেন নাকি? এটা এটা তো না, না, আপনি প্রত্যেকটা- আমাকে আমি কিন্তু বলছি, আমার জাকির খান এই যে পলিটিক্যাল, তার সাথে আমিও এটা চালিয়েছি। আমার কথা না, আমি বলছি হ্যাঁ, যে জাকির খান বিএনপির আমলে তো তার নামে মামলা বিএনপি হয়েছে। তো র‍্যাবই আছে। হ্যাঁ, বিএনপি তো তার নামে বিএনপির আমলে ক্লিন হার্ট, জাকির খান ইজ না, না। নাইস ম্যান। ক্লিন আরে হার্টের, বাবা, আমি তাকে ব্যাংকক ঘুরতে গেছি, পাই নাই। আওয়ামী লীগের ইন্ডিয়ান লিস্ট হিসেবে নিয়ে ক্লিন হার্ট হয়েছে। বলেন কি? ধরেন আওয়ামী লীগের লিস্ট নিয়ে এই ক্লিন হার্ট মুশাররফ ভাই, আলোচনাটা শেষ মুশাররফ ভাই, করি, জি। এখন ধরেন নারায়ণগঞ্জের ওই শামীম ওসমানকেও সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়। হ্যাঁ, এই একই ঘটনা। আওয়ামী লীগের আমলে কোন গণমাধ্যম শামীম ওসমানকে ওই শীর্ষ সন্ত্রাসী বা সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করার দুঃসাহস দেখাতে পারবে? না, that is called power. তাহলে যদি আপনি এটা নিয়ে বিরক্ত হলে আপনি তাহলে নিয়ে জাকির তর্ক খানের করতে বিরুদ্ধে আমার কিভাবে সম্ভব না, হবে? আপনি তর্ক করতেছেন কেন? আমরা শেষ করবো আলোচনা, আমি- যে হ্যাঁ, রকম আলোচনা শেষ আপনি করতে তাকে চাই। যেভাবে তুলে ধরার চেষ্টা করেন, আমি তুলে ধরার চেষ্টা করছি তো। কাটাতে আমি বলছি আসলে জাকির কি খান, পদক্ষেপ প্রয়োজন? জাকির খান কি নারায়ণগঞ্জে হলে- ওর আসন দাঁড়াইলে কি হলে কেউ দাঁড়াতে রাজনৈতিক পারবে না। দলগুলো আশ্বস্ত হবে যে সেটা হয়তো নির্বাচন ভয়ের ডিসেম্বরে